আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 2 এর ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো জিসান আহমেদ। চলেন ক্লাসটি শুরু করা যাক। চ্যাপ্টার 2 এর আমাদের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা সম্পর্কে আমাদের জানতে হলে এই পুরো সম্পূর্ণ অধ্যায়টিকে আমরা 7টি টপিকে ভাগ করেছি। এই 7টি টপিকের ভিতরে পর্ব 1-এ আজকে আমরা পড়া শুরু করব পদার্থ এবং পদার্থের অবস্থা সম্পর্কে। এখন পদার্থ কাকে বলে? পদার্থ এবং পদার্থের অবস্থার ভিতরে সবার প্রথমেই প্রশ্ন আসে, পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকেই পদার্থ বলে। তাহলে দুইটি জিনিস থাকতে হবে, একটি নির্দিষ্ট ভর থাকতে হবে এবং জায়গা দখল করে, তাকে বলা হয় পদার্থ। কক্ষ তাপমাত্রায় কিছু কিছু পদার্থের 3টি অবস্থা পাওয়া যায়। 3টি অবস্থার ভিতরে সর্বপ্রথম অবস্থাটি হচ্ছে আমাদের কঠিন অবস্থা, দ্বিতীয়টি হচ্ছে তরল, তৃতীয়টি হচ্ছে গ্যাসীয় অবস্থা। এখন কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থার ভিতরে সবার প্রথম আমরা আলোচনা করব কঠিন পদার্থ সম্পর্কে। কঠিন পদার্থের একটি এক্সাম্পল হচ্ছে বরফ। বরফ তারপর এই বরফের তরল রূপটা কি? বরফের তরল রূপটি হচ্ছে আমাদের পানি। আর এই পানিকে যখন আমরা গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় রূপান্তর করব তখন সেটি হয়ে যাবে জলীয় বাষ্প। বাষ্প অথবা জলীয় বাষ্প। এখন কথা হচ্ছে আমরা তাহলে এই 3টি অবস্থার সর্বপ্রথম অবস্থা কঠিন পদার্থের অবস্থা সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কঠিন পদার্থ হইতে হইলে অবশ্যই আমাদের এই বৈশিষ্ট্যগুলো মানতেই হবে। সর্বপ্রথম বৈশিষ্ট্যটা কি? সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকতে হবে, নির্দিষ্ট ভর থাকতেই হবে। তারপর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আয়তন থাকতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আকার থাকতে হবে। কোন একটি পদার্থ কঠিন, তরল নাকি বায়বীয় এইসব বোঝার জন্য, পদার্থটাকে চিহ্নিত করার জন্য আমাদের অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো মেনে চলতেই হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কঠিন পদার্থের কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হবে? যে নির্দিষ্ট ভর আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন থাকতে হবে। তৃতীয় কথা হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং ভর থাকতে হবে। এখন চতুর্থ নাম্বার কথা হচ্ছে কঠিন পদার্থ সেহেতু হচ্ছে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। একটি বরফের টুকরা যেহেতু শক্ত এবং আকারের দিক দিয়ে কঠিন, এই কারণে এদের ভিতরে যেই কণাগুলো থাকে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে আরেক 4 নম্বর অপশনটা পেলাম হচ্ছে বৈশিষ্ট্যের খুব কাছাকাছি অবস্থান করবে। কঠিন পদার্থর কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। এখন কণাগুলো যে কাছাকাছি অবস্থান করে, কণাগুলো কাছাকাছি অবস্থান করার কারণ কি? কারণ হচ্ছে এদের আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল। পরবর্তী বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমাদের আন্তঃকণা আকর্ষণ বল সম্পর্কে জেনে আসা উচিত। এখন আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে সকল পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। সকল কণার ভিতরে এক ধরনের আকর্ষণ বল থাকে। এখানে যদি আমি কঠিন পদার্থের একটি ধরলাম, এটা হচ্ছে বরফ। এই বরফের প্রত্যেকটি কণা খুব কাছাকাছি অবস্থান করে, এই কারণে এদের নির্দিষ্ট আকার থাকে। কাছাকাছি অবস্থান করার কারণে নির্দিষ্ট আকার থাকে। ওকে, এখন এই কাছাকাছি অবস্থান করার কারণে এই কণার সাথে এই কণার একটা নির্দিষ্ট কি বলে আকর্ষণ বল, প্রত্যেকটি কণা একটি কণার সাথে একটি নির্দিষ্ট আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলকেই বলা হয় আমাদের আন্তঃকণা আকর্ষণ বল। এখন আমরা 5 নম্বর টপিক আসি। এদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, যেহেতু কঠিন পদার্থের কণাগুলো প্রথমেই বলছি 4 নাম্বারটার ভিতরে এদের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে এদের কি থাকবে? আন্তঃকণা আকর্ষণ বলও সবচেয়ে বেশি থাকবে। ওকে, এখন এই দুইটা বৈশিষ্ট্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য।
চাপ প্রয়োগ করলে, যদি কোনো কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে এটি সংকুচিত হবে না। চাপ প্রয়োগ করা হলে কি হবে? সংকুচিত হবে না। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে পদার্থটি সংকুচিত হবে না। আর তাপমাত্রা যদি বাড়াতে থাকি তাহলে আয়তনের খুব সামান্য পরিমাণে বৃদ্ধি ঘটবে, মানে অনেক বেশিও বৃদ্ধি ঘটবে না, অনেক কমও না, মানে খুব সামান্য পরিমাণে, অল্প কিছু পরিমাণের বৃদ্ধি ঘটবে। এই যে হচ্ছে আয়তনের খুব কম পরিমাণের বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা এখন কঠিন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে তরল পদার্থের বৈশিষ্ট্য। তরল পদার্থের বৈশিষ্ট্যের ভিতরে সর্বপ্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে তরল পদার্থের নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট ভর থাকে এবং নির্দিষ্ট আয়তনও থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই আকার ধারণ করে। এই কারণে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থের, কঠিন পদার্থের কণাগুলো বলছি সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে, কিন্তু তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের মতো এত কাছাকাছি অবস্থান করে না, তুলনামূলক কিছুটা দূরে অবস্থান করে। একটি পাত্র যদি নিই আমরা, পাত্রের ভিতরে কিছু পরিমাণ যদি পানি রাখি, তখন এই পানিগুলোর মাঝে যেখানে কণাগুলো থাকবে আগের তুলনায়, কঠিন পদার্থের তুলনায় কিছুটা দূরে দূরে অবস্থান করবে, কিছুটা দূরে দূরে অবস্থান করবে। আর এই দূরে দূরে অবস্থান করার কারণে অবশ্যই আমাদের আন্তঃকণা আকর্ষণ বল কিছুটা কমবে। তাহলে কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, কিন্তু তরল পদার্থের যেহেতু কণাগুলো কিছুটা দূরে, কঠিন পদার্থের তুলনায় এদের কণাগুলো কঠিন পদার্থের তুলনায় কিছুটা দূরে অবস্থান করে, সেই কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে অবশ্যই কম হবে। যেহেতু কণাগুলো দূরে দূরে অবস্থান করে সেহেতু আন্তঃকণা আকর্ষণ বলও কিছুটা কম হবে। 4 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বারটা হচ্ছে তাপ প্রয়োগ করলে এদের আয়তনের হ্রাস পায় না। তরল কঠিন পদার্থের ভিতরে ছিল এটা সংকুচিত হয় না, কিন্তু কঠিন পদার্থ ছিল সংকুচিত হয় না, এবং তরল পদার্থের ভিতরে হলো তাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। কিন্তু যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আয়তনের বৃদ্ধি ঘটে। তরল পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এদের কি হয়? আয়তনের বৃদ্ধি ঘটে। এই আয়তনের বৃদ্ধিটা কতটুকু পরিমাণের হয়ে থাকে? কঠিন পদার্থের চেয়ে এই তাপমাত্রা বাড়ালে এদের যে আয়তন বৃদ্ধি ঘটে, এই বৃদ্ধির পরিমাণটা কতটুকু হয়? বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। কঠিন পদার্থের চেয়ে বেশি হয়ে থাকে। কঠিন পদার্থের চেয়ে বেশি হয়ে থাকে। তাহলে আমাদের কঠিন গেল, তরল পদার্থের বৈশিষ্ট্য গেল, বাকি রইল শুধুমাত্র গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। আমরা ইতিমধ্যে শেষ করেছি কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের বৈশিষ্ট্য। এখন আমরা পড়বো হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যের ভিতরে আগের তরল এবং কঠিন পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থেরও নির্দিষ্ট ভর আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। এটা যদি যে কোনো কক্ষে বা যে কোনো পাত্রে রাখা হোক না কেন, এদের অণুগুলো বা কণাগুলো সব সময় কি করে ওই কক্ষ বা ওই পাত্রের আয়তনের কণাগুলোর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন এদের নির্দিষ্ট কোনো আকারও নেই, এই গ্যাসীয় পদার্থের কণাগুলোর দূরত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে কাছে থাকে কণাগুলো হচ্ছে কঠিন পদার্থের, কিছুটা কঠিন পদার্থের থেকে তুলনামূলক দূরে থাকে হচ্ছে তরল পদার্থের, এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো সবচেয়ে বেশি দূরে অবস্থান করে। এখন আমরা জানি কণাগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। যেহেতু এদের কণাগুলো সবচেয়ে দূরে অবস্থান করে, এই কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম হবে।
আর সবচেয়ে কাছে অবস্থান করে কঠিন পদার্থের কণাগুলো। এ কারণে কঠিন পদার্থের কণাগুলোর ভিতরে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এবার গ্যাসীয় পদার্থের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি অল্প সামান্য পরিমাণে, সামান্য চাপ যদি প্রয়োগ করি তাহলে এদের আয়তনের অনেক পরিবর্তন ঘটে। মানে আমরা যদি অল্প কিছু পরিমাণে চাপ দেই, চাপ প্রয়োগ করি, তাহলে এদের আয়তনের মানে অনেক পরিমাণে বিপুল পরিমাণে চাপে আয়তনের পরিবর্তন হয়। আর যদি তাপ প্রয়োগ করি তাহলে এদের আয়তনের অনেক পরিমাণের পরিবর্তন হয়। তাহলে চাপ এবং আয়তনের যদি পরিবর্তন করি, চাপ এবং তাপ যদি প্রয়োগ করি তাহলে এদের আয়তনের অনেক পরিমাণের পরিবর্তন হয়। এখন আমরা এই অধ্যায়ে এই পর্বে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের আমরা পর্ব 1-এ আজকে আমরা শিখতে পারলাম হচ্ছে পদার্থ এবং পদার্থের অবস্থা। তাহলে পুরো যদি সামারি বলতে চাই এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারলাম, এই অধ্যায়ের এই পর্বে আমরা শিখতে পেরেছি হচ্ছে পদার্থ কাকে বলে, পদার্থের 3টি অবস্থা এবং 3টি অবস্থার ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে যেটা দ্বারা আমরা চিহ্নিত করতে পারবো এটি কঠিন পদার্থ নাকি তরল পদার্থ নাকি বায়বীয় পদার্থ। এখন আমরা যদি চিত্রের মাধ্যমে 3টি পদার্থ দেখতে চাই, মানে পদার্থের 3টি অবস্থা দেখতে চাই, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বরফ। এদের ভিতরে যে কণাগুলো থাকবে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে, খুবই কাছাকাছি অবস্থান করে। ওকে, তাহলে এটা কি পদার্থ? এটা অবশ্যই কঠিন পদার্থ। কঠিন পদার্থ। এখন 2 নম্বরে যদি দেখতে চাই হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ হচ্ছে পানি। আমাদের বরফের তরল রূপ হচ্ছে পানি। এই পানির ভিতরে কণাগুলো কিভাবে অবস্থান করে? কণাগুলো তুলনামূলক কিছুটা দূরে দূরে অবস্থান করে। তুলনামূলক কিছুটা দূরে দূরে অবস্থান করে। এটা হচ্ছে তাহলে আমাদের তরল অবস্থা। ওকে, এখন লাস্ট অবস্থা হচ্ছে আমাদের বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা। এই গ্যাসীয় অবস্থার ভিতরে কণাগুলো সবচেয়ে বেশি দূরে দূরে অবস্থান করে। এখানে একটা মানে অনেক দূরে দূরে অবস্থান করে। তাহলে এই পদার্থটার নাম কি হবে? এটা তো গ্যাসীয় লিখলাম। আচ্ছা, ভিতরে অবস্থা যদি হয়ে থাকে, ওয়েট, পদার্থটা হলো গ্যাসীয়, কিন্তু পানির বাষ্পীয় রূপ কি? ওটা হচ্ছে জলীয় বাষ্প। কি হবে? জলীয় বাষ্প। জলীয় বাষ্পের ভিতরে কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করে। এই জলীয় বাষ্পকে আমরা বলতে পারি বায়বীয় বা গ্যাসীয় রূপ। গ্যাসীয়। ওকে, এখন এই পুরো সামারিটা যদি আমরা এখান থেকে বলি, দেখেন কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এই কারণে এদের ভিতরে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। ওকে, দ্বিতীয় তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক দূরে অবস্থান করে, এই কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম। আর বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের ভিতরে কণাগুলো সবচেয়ে বেশি দূরে অবস্থান করে, এই কারণে সবচেয়ে কম আন্তঃকণা আকর্ষণ বল কার? জলীয় বাষ্পের। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক পর্বের পরবর্তী ক্লাস নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আজকে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ নিয়ে। পর্ব 1-এ আমরা আলোচনা করেছি পদার্থ ও পদার্থের অবস্থা সম্পর্কে, আর আজকে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করা যাক। ব্যাপন কাকে বলে?
সবার ফার্স্টে আমাদের জানতে হবে ব্যাপন কাকে বলে। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ, এখানে তিনটা পদার্থের কথা বলা হয়েছে। একটি হচ্ছে কঠিন, দ্বিতীয়টি হচ্ছে তরল, তৃতীয়টি হচ্ছে বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ব্যাপন। এখন এখানে উচ্চ ঘনমাত্রা এবং নিম্ন ঘনমাত্রা বলতে আমাদের কি বোঝানো হয়েছে? উচ্চ ঘনমাত্রার স্থান বলতে বোঝানো হয়েছে যেখানে অণুর সংখ্যা বেশি, মানে একটা ছোট একটা জায়গার ভিতরে মানে অণু এবং পরমাণুর সংখ্যাগুলো অণু বা ওই পদার্থটার যে পরিমাণটা ওইটা অতিরিক্ত পরিমাণে আছে। আর নিম্ন ঘনমাত্রার স্থান বলতে বোঝানো হয়েছে যেখানে তুলনামূলক কম, যেটার হিসেবে যদি আমরা বলতে পারি হচ্ছে একটা স্প্রের বোতলকে যদি চিন্তা করি, একটা স্প্রের বোতলের ভিতরে ভিতরে যেই পরিমাণ ঘনমাত্রা, স্প্রের বোতলের ভিতরে যেই পরিমাণ ঘনমাত্রা থাকে, আমাদের রুমের ভিতরে এই ঘনমাত্রা থেকে কিছুটা পরিমাণ কম থাকে। এই কারণে যখন আমরা একটি যে কোনো মনে করেন আতরকে যদি চিন্তা করি, আতরের শিশিটা যদি আমরা খুলে রাখি তাহলে কি হবে, সম্পূর্ণ ঘরটিতে আতরের ভিতরে শিশিটার ভিতরে কিন্তু আতরের যে কণাগুলো আছে বা যে আতরটা আছে ওইটার ঘনমাত্রা শিশির ভিতরে বেশি, আর আমাদের এই রুমের ভিতরে ঘনমাত্রাটা কম। এই কারণে কি হবে, আতরের শিশিটা যদি ঘরের এক কোণে খুলে রাখি তাহলে সম্পূর্ণ রুমেই কি হয়ে যাবে, এই আতরের ঘ্রাণটা ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা কি বলা হইতেছে আমাদের ব্যাপন। তাহলে ব্যাপনের এক্সাম্পল হিসেবে আমরা ওইটাই বলতে পারলাম, এক্সাম্পল তো বললামই যে হচ্ছে যদি কোনো আতরের শিশি বা আতরের শিশি না, যে কোনো সুগন্ধি জাতীয় বস্তুই হইতে পারে, সেটাকে যদি আমরা ঘরের যে কোনো একটি কোণে যদি মুখটা খুলে রাখি তখন কি হবে, সম্পূর্ণ রুমেই সেই সুগন্ধিটার ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তাহলে এখানে ব্যাপন বলতে আমরা আবার ব্যাপনের সংখ্যাটা যদি আমরা আবারই বলতে চাই, কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়তে হবে। গড়ের প্রতিটি কোণে সমানভাবে ছড়িয়ে পড়াকেই বলা হয় হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এখন এই ব্যাপন প্রক্রিয়া তো শিখতে পারলাম, এখন ব্যাপনের সাথে আমাদের আজকে টপিক হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। তাহলে আমরা যেহেতু ব্যাপন সম্পর্কে কিছুটা জানতে পারি, ব্যাপন সম্পর্কে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি ব্যাপন নিয়ে। এখন আমাদের কথা হচ্ছে আমরা আগে নিঃসরণ সম্পর্কে জেনে, যেহেতু ব্যাপন সম্পর্কে জানতে পারছি এখন করতে হবে নিঃসরণ। ওকে, নিঃসরণ কাকে বলে? সরু ছিদ্রপথে উচ্চ চাপ, এখানে কি উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বেরিয়ে আসবে? কোনো গ্যাস। উপরে পার্থক্য হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের ভিতরে পার্থক্য কোথায়? এখানে থাকতে হবে কঠিন, তরল বা বায়বীয় পদার্থ, যে তিনটা পদার্থের যে কোনো একটা পদার্থ হইতে পারে, কিন্তু নিঃসরণের ভিতরে শুধুমাত্র গ্যাসীয় পদার্থই হইতে হবে। কোনো গ্যাস উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই বলা হয় নিঃসরণ। এখন নিঃসরণ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সহজেই বুঝতে পারবো। এক্সাম্পলটি হচ্ছে, আমরা একটি বেলুনকে যদি ফুলানো হয় এবং ওই বেলুনের উপর একটি কস্টেপ যদি লাগিয়ে দিই এবং লাগানোর পর ওইখানে এই কস্টেপের উপরে যদি একটা সরু আলপিন দ্বারা যদি ছিদ্র করা হয় তখন দেখবেন ভিতরে যে পরিমাণ প্রেসার আছে, অবশ্যই প্রেসারটা থাকবে, কারণ আমরা একটা ছোট বেলুনকে বাতাস দিয়ে ফুলিয়ে অনেকটা বড় আকৃতি ধারণ করছে। এখন ওই বাতাসটা বের হওয়ার জন্য আমরা অনেক ছোট একটা ছিদ্র করছি, এই কারণে ওই ছোট ছিদ্রপথ দিয়ে যখন বের হবে অবশ্যই এই ব্যাপনের নিঃসরণের ভিতরে আমাদের এই সরু ছিদ্রপথটা থাকতেই হবে। কি হবে? সরু ছিদ্রপথেই বের হতে হবে। এখন সরু ছিদ্রপথে যদি বের হয়, এখন আমরা এই কস্টেপের উপর যে আলপিন দ্বারা একটা ছোট এবং সরু ছিদ্র করছি, ওই সরু ছিদ্র দিয়ে যখন বেলুনের ভিতরে যে পরিমাণ বাতাস আছে ওই বাতাসটুকু বের হওয়ার ওইটাকেই বলা হইতেছে তাহলে নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞা এবং সংজ্ঞার ভিতরে যেসব খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা চলে আসি ব্যাপনে। নিঃসরণটা আমরা মুছে ফেলি। ওকে, এখন ব্যাপনে আমাদের
ব্যাপনে এক ধরনের ম্যাথ আছে আমাদের এখানে, আমাদের 9-10 ব্যাপনে ব্যাপন সম্পর্কে এক ধরনের ম্যাথ আছে, ওই ম্যাথ সম্পর্কে আমরা জানবো। ওকে, তাহলে আমি যদি এক্সাম্পল স্বরূপ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যামোনিয়াকে চিন্তা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াকে যদি চিন্তা করি, তাহলে এখানে প্রশ্নটা হবে এরকম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, মধ্যে কোনটির বা কোন গ্যাসটির হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মধ্যে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, এটা আমাদের প্রমাণ করতে বলবে। এখন এটা আমরা কিভাবে করব? আমরা তো ব্যাপনের মাত্র সংজ্ঞা শিখতে পারলাম, এখন ব্যাপন কোন গ্যাসের ভিতরে ব্যাপন হার বেশি এটা কিভাবে বের করব? ওকে, তাহলে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। ব্যাপন বের করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটি মৌল অথবা যৌগ, এগুলো যেহেতু অবশ্যই যৌগ, গ্যাসগুলো যৌগ আকৃতিতে আছে, এখন আমাদের কি করতে হবে? এগুলোর আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? আণবিক ভর। ওকে, তাহলে আগে আমরা আণবিক ভর বের করি। এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে রাখি আমি অ্যামোনিয়া। ওকে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কিভাবে বের করে? আণবিক ভর বের করতে হলে প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা মৌল, অবশ্যই যৌগ তৈরি হয় একাধিক মৌল দ্বারা, এখানে যেহেতু একটি যৌগ তৈরি হয়েছে, এখানে একটা যৌগ। ওকে, এই মৌলের ভিতরে আমাদের এই যৌগের ভিতরে যেই কয়টি মৌল আছে প্রত্যেকটি মৌলের পারমাণবিক ভর জানতে হবে আমাদের। এখন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 প্লাস, এই হাইড্রোজেন শেষ, এই কারণে আমাদের এখানে প্লাস হয়েছে। এখন আছে কি ক্লোরিনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 35.5। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার কাছে আসতেছে কত? 36.5। ওকে, এখন সেম ভাবে যদি আমি কি বলে অ্যামোনিয়ারটা বের করি, অ্যামোনিয়ার ভিতরে আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 প্লাস, নাইট্রোজেন শেষ এই কারণে প্লাস, এখানে হাইড্রোজেন শেষ হয়েছিল প্লাস, এখানে যদি আমাদের আরো থাকতো তাহলে আমি আরো এখানে প্লাস দিয়ে পরবর্তী অংশটুকু লিখতাম, কিন্তু এখানে আমাদের দুইটা মাত্র মৌল আছে, এই কারণে দুইটা লিখে আমার এখানে ফলাফল আসছে। তাহলে এটার ভিতরে নাইট্রোজেন লিখছি প্লাস, তারপর এখানে হাইড্রোজেনের ভর কত? পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 1। এখন 1 এর সাথে এখানে যে 3 আছে এটাকে কি করতে হবে? এই যে মৌলটার সাথে নিচে এই যে তিনটা, এখানে তিনটা মূলত এখানে তিনটা হাইড্রোজেন আছে, তো তিনটা হাইড্রোজেন একটার ভর যদি 1 করে হয় তাহলে তিনটার কত? 3। কিন্তু আমরা তো ওইভাবে করব না, আমরা করব কিভাবে? এখানে হাইড্রোজেন আছে একটা, আর এখানে যে সংখ্যাটা থাকবে মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন না হোক অন্য যে মৌল হোক ওইটার সাথে যেই সংখ্যাটা থাকবে ওইটাকে এখানে মাল্টিপ্লাই মানে গুণ করে দিবে এখানে। আচ্ছা, গুণ করার পর তাহলে আমাদের এখানে आंसर আসতেছে কত লাস্টে? 14 প্লাস 3 ইকুয়াল টু 17। ওকে, ঠিক আছে, 14 আর এখানে 3 টোটাল আসলো 17। এখন এখানে আমাদের লক্ষ্য করার বিষয়, আমরা বলছি পারমাণবিক ভর দ্বারা সরি আণবিক ভর দ্বারা গ্যাসের আণবিক ভর দ্বারা তার ব্যাপন হার বের করা যায়, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি তা বের করা যায় তার আণবিক ভর দ্বারা। এখন আণবিক ভর দ্বারা কিভাবে? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর পেয়েছি আমরা 36.5 এবং অ্যামোনিয়ার পাইছি হচ্ছে 17। এখন এই দুইটার ভিতরে আমাদের এখানে আরেকটা কন্ডিশন লিখে দিই। কন্ডিশনটা হচ্ছে এইরকম,
যে গ্যাসের আণবিক কম, যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাসের ব্যাপন হার বেশি, সে গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে আমি আবারই একবার রিপিট করি, যে গ্যাসের আণবিক ভর কম, তাহলে আণবিক ভর কোনগুলো? এই যে আমরা যেগুলো বের করলাম এগুলো হলো আণবিক ভর, যেগুলো বের করলাম দুইটা গ্যাসে সেগুলো হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কম, যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে কি এখানে বুঝাইতে পারছি? তাহলে এখানে আরেকটাও রিভার্স আছে, ওইটা হচ্ছে কি এটার উল্টাটা। তাহলে হবে যে গ্যাসের আণবিক ভর বেশি, যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপন হার কম, সে গ্যাসের ব্যাপন হার কম। ওকে, উপরের কথাটা একটা মনে রাখলেই হবে, আমাদের দুইটা মানে একটা হচ্ছে আর একটা উল্টা। এটা যেহেতু যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি, আর এখানে বলা হয়েছে যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আচ্ছা, এখন এই দুইটা কথা অনুসারে এখন আমরা যদি এই দুইটা গ্যাসের ভিতরে চলে আসি, এই গ্যাসের ভিতরে হাইড্রোক্লোরিক গ্যাস আছে 36.5 এবং অ্যামোনিয়া আছে 17। এখন কোনটার ব্যাপন হার কম? অবশ্যই আমাদের সরি আণবিক ভর কম কোনটার। আণবিক ভর যদি বের করতে যাই, আণবিক ভর কম যার তারই ব্যাপন হার বেশি হবে। আমাদের প্রশ্নে ছিল কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, এটা বের করতে। তাহলে আমাদের বলছে আণবিক ভর কম করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের আণবিক ভর কম। তাহলে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হওয়ার কথা? এইটা। তাহলে বলা যায় এটাকে যদি আমি এটা হচ্ছে ব্যাপন হার বেশি হবে। এখন এইগুলা আমরা এভাবে তো করব, কিন্তু আমরা তো এখানে অ্যান্সার দিতে পারবো না। তাহলে আমরা করব কিভাবে? এখানে আমাদের চিহ্ন দ্বারা দেখাইতে হবে। HCl এর আণবিক ভর একটু উপরে লিখি, HCl এর আণবিক ভর বড় এবং NH3 এর আণবিক ভর ছোট। এখানে চিহ্ন দ্বারাই আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এটা বললাম না যেটার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, তাহলে এখানে যদি ব্যাপন হার লিখতে যাই তখন কিভাবে লিখবো? তখন লিখে দিব সুতরাং অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। শেষ। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে, তাহলে আমরা এখানে আজকের পর্ব 2-তে কি কি শিখলাম? ব্যাপন কাকে বলে? আবার রিপিট করা হচ্ছে, ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। এটার এক্সাম্পল হিসেবে আমি বলছিলাম হচ্ছে একটি সুগন্ধিকে যদি ক্লাসের ভিতরে রাখা হয় তাহলে সম্পূর্ণ ক্লাসে সমানভাবে ছড়িয়ে পড়বে এই সুগন্ধি গ্রামটি। ওকে, এখন এই ব্যাপনের ভিতরে আমাদের ম্যাথ আছে, এটাই হলো আমাদের এখানে মূল জিনিস। এই ম্যাথটার ভিতরে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশন আমাদের জানা থাকতেই হবে। তা হলো যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি, আর যে গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম। এগুলা কিভাবে বের করব? অবশ্যই আমাদের প্রত্যেকটি
একটু আলাদা করে দেই। ওকে, এখন এই যে আমাদের দুইটা কি বলে গ্যাস আছে, এই দুইটা গ্যাসের কি করতে হবে, আগে আমাদের আণবিক ভর বের করতে হবে। দুটোটার আণবিক ভর বের করছে। আণবিক ভর কিভাবে বের করতে হবে, প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর জানতে হবে। পারমাণবিক ভর বের করে সবগুলোকে যোগ করতে হবে। আর এখানে হচ্ছে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন না, যে মৌলটাই হোক নিচে যে কটা থাকবে ওইটা হচ্ছে ওইটার পারমাণবিক ভরের সাথে গুণ দিতে হবে, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট গুলো পাওয়া যাবে। আজকে আমরা পড়বো মোমের জ্বলন এবং এর অবস্থা। মোমের জ্বলন ও এর অবস্থা। আচ্ছা, সবার প্রথমে আমাদের জানতে হবে মোম কি দ্বারা তৈরি। মোম মূলত হচ্ছে, মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন কথাটা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে, হাইড্রোকার্বনের মিশ্রণ। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন হাইড্রোকার্বন কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে, হাইড্রোকার্বন কথাটা দ্বারা বোঝানো হয়েছে এখানে হাইড্রোজেন ও কার্বন, এই দুইটার মিশ্রণের ফলে যে জৈব যৌগ তৈরি হয় তাকেই বলা হয় হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কথাটা দ্বারা আমি আবারই যদি বলতে চাই, হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণের ফলে যে জৈব যৌগ গঠিত হয় তাকেই বলা হয় কি, হাইড্রোকার্বন। ওকে, হাইড্রোকার্বন, মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। 2 নম্বর কথাটা যদি বলতে যাই, 2 নম্বরটা পয়েন্ট, মোম জ্বললে আমরা টোটাল 3টি অবস্থা দেখতে পাই। মোমের ভিতরে কয়টি অবস্থা দেখতে পাই, এখন চলে আসলাম মোমের অবস্থা সম্পর্কে। মোমের অবস্থা, মোম জ্বলনের ফলে আমরা মোমের কয়টি অবস্থা দেখতে পাই, তিনটি অবস্থা কি কি, 1 নম্বর অবস্থা কঠিন অবস্থা, মোমের কঠিন অবস্থা। 2 নম্বর, দ্বিতীয়টি হচ্ছে তরল অবস্থা, এবং তৃতীয়টি হচ্ছে গ্যাসীয় অবস্থা বা বাষ্পীয় অবস্থা, গ্যাসীয় অথবা বাষ্পীয়। মোম জ্বলনের ফলে আমরা এই মোমের 3টি অবস্থা দেখতে পাই, একটি হলো কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বাষ্পীয় অবস্থা। এখন এই কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বাষ্পীয় অবস্থা কিভাবে দেখতে পাই তা সম্পর্কে আজকে আলোচনা করব। মোমের মাঝে যে সুতাটি থাকে, ওই সুতাটির ভিতরে যদি আমরা ফার্স্টে কি করি, সুতার মধ্যে যদি আগুন জ্বালানো হয় তাহলে সুতার চারপাশে প্রথমেই উপরে যে মোমটা থাকে, মোমের যে সুতা থাকে, ওই সুতার মাঝে যদি আমরা আগুন জ্বালাই তাহলে মোমের চারপাশে থাকা, ওই সুতার চারপাশে থাকা যে হাইড্রোকার্বনের অণুগুলো আছে, ওই অণুগুলো তাপের ফলে, কারণ আগুনের তাপের ফলে, আগুন যখন জ্বালাবো তখন ওই তাপের ফলে কি করবে, ওই সুতার চারপাশে যেই কি বলে হাইড্রোকার্বনের কণাগুলো থাকে, ওই কণাগুলো তাপে গলে যেতে থাকবে। গলে কিসে পরিণত হবে, অবশ্যই তাপে গলে তরলে পরিণত হবে। তাহলে এখানে প্রথম আমরা একটা অবস্থা পাইলাম তরল। কঠিন অবস্থাও প্রথমে বলা যায়, কিন্তু কঠিন অবস্থা আমরা একটু পরে বলছি। ফার্স্টে পাইলাম কি, হাইড্রোকার্বনের কণাগুলো তাপের ফলে কি বলে, সুতার চারপাশে যে হাইড্রোকার্বনের কণাগুলো থাকে, ওই কণাগুলো তাপের ফলে গলে তরলে পরিণত হয়। কিছু এই তরলে পরিণত হওয়া মোম, তরল মোমগুলো প্রথমে আগুনের তাপে বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে দ্বিতীয় অবস্থা পেয়ে গেলাম। দ্বিতীয় অবস্থা কোনটা, বাষ্পে পরিণত হওয়া। তাহলে আমরা এটাও পাইলাম হচ্ছে বাষ্পে পরিণত হওয়া। আচ্ছা, এখানে আবারই বলি, প্রথমে যখন আমরা একটি মোমের সুতাটাকে আগুন দ্বারা জ্বালাবো, তখন হবে হচ্ছে ওই সুতার চারপাশে যে কণাগুলো থাকবে, ওই কণাগুলো, হাইড্রোকার্বনের কণাগুলো গলে তরলে পরিণত হবে। আর তরলে পরিণত হওয়া ওই তরলটা সবার প্রথমে কি হবে, কিছু পরিমাণ বাষ্পে পরিণত হয়ে যাবে। ডাইরেক্টলি ফার্স্টে তরলে পরিণত হওয়ার পর কিছু পরিমাণ অংশ বাষ্পে পরিণত হয়ে যাবে। আর বাষ্পে পরিণত হওয়ার পর যে তরল অংশটুকু থাকবে ওগুলো গলে গলে নিচে পড়তে থাকবে না। নিচে পড়ে যাওয়ার পর মোমটা আবারই পুনরায় আবার শক্ত মোমে পরিণত হয়ে না। এটাই বলা হয়েছে যে তরল মোম। এই যে তরল মোমটা আমরা এখানে তাপ দেওয়ার ফলে যে তরল মোমটা পাইলাম, ওই তরল মোমটা হবে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হবে, কঠিন পদার্থে পরিণত হবে। তাহলে হচ্ছে আমরা 3টা অবস্থা, মোমের এই 3টা অবস্থায় পেয়ে গেলাম। মোমের ভিতরে কঠিন পদার্থ, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা, এই 3টা অবস্থায় পাওয়া গেল। এখন এখানে কথা হচ্ছে, মোম তো আমরা কি বললে,
মোম জ্বালানোর ফলে মোমের তিনটা অবস্থায় পাইলাম, কিন্তু মোম জ্বালানোর ফলে আমরা আর কি কি পাই? এখানে যদি আমি এগুলো মুছে দিই, মোম জ্বালানোর ফলে আমরা মোম জ্বালানোর ফলে আমরা কয়েকটি জিনিস পাই। তার ভিতরে সবার প্রথমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড পাই। মোম জ্বালানোর ফলে আমরা জলীয় বাষ্প পাই। আমাদের কিছু অংশ মোম বাতাসের সাথে জলীয় বাষ্পে পরিণত হয়ে যায় না, এই কারণে এটা আমরা বাষ্পীয় অবস্থা পাই তরলের, সরি, মোমের। তারপর হচ্ছে 3 নম্বরে পাই হচ্ছে তাপ। মোম জ্বলার ফলে কি আমরা তাপ পাই? আচ্ছা, তাপ পাইলাম। আর আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে আলো। আরেকটা কি পাই? আলো। তাহলে মোম জ্বালার ফলে এই বাষ্পে পরিণত হওয়া যে মোমটা আছে, ওই মোমটা কি হয়, আমাদের বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই 4টি উপাদান পাওয়া যায় মোম থেকে। কি কি পাওয়া যায়? একটা হলো কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, দ্বিতীয়টি হচ্ছে জলীয় বাষ্প পাওয়া যায়, তৃতীয়টি হচ্ছে তাপ পাওয়া যায়, এবং আলো পাওয়া যায়। তাহলে আমরা মোমের জ্বলন এবং মোমের অবস্থা থেকে কি কি শিখতে পারলাম? প্রথমে শিখতে পারছি হচ্ছে মোম কাকে বলে, যে মোম কি দ্বারা তৈরি। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন একত্রিত হয়ে যে জৈব যৌগ গঠন করে তাকেই বলা হয় হাইড্রোকার্বন। মোম জ্বলনের ফলে আমরা মোমের 3টি অবস্থায় দেখতে পাই: কঠিন অবস্থা, তরল অবস্থা, এবং হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। এখন কঠিন অবস্থাটা কিভাবে দেখতে পাই? মোমটা নিজেই তো একটি কঠিন অবস্থা, কিন্তু আমরা মোমটাকে পরবর্তীতে কঠিন অবস্থা হিসেবে বিবেচনা করছি। ফার্স্টে যদি আমরা বলি তরল অবস্থা কিভাবে দেখতে পাই, সুতাটাকে যদি আমরা আগুন দ্বারা জ্বালাই, তাহলে সুতার চারপাশে থাকা চারপাশে থাকা কি বলে হাইড্রোকার্বনের অণুগুলো আস্তে আস্তে গলতে থাকে, গলে তরলে পরিণত হয়। তাহলে তরল অবস্থা পেয়ে গেলাম। এখন বায়বীয় অবস্থা, এই তরলে পরিণত হওয়ার সময় ফার্স্টে কিছু ওই তরল মোম তরল মোমের কিছুটা অংশ কিসে পরিণত হয়ে যায়? বাষ্পে পরিণত হয়ে যায়। এই বাষ্পে পরিণত হওয়ার পরই আমাদের এই 3টা ওই জিনিস উৎপন্ন হয়। বাষ্পে পরিণত হওয়া তরল মোম সেটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ এবং আলো তৈরি করে। আর সবার লাস্টে হচ্ছে এই এখানে তরল অবস্থা হয়ে গেল, বাষ্প অবস্থা কিছু অংশ তো বাষ্পে পরিণত হলো, আর কিছু অংশ যে তরল পদার্থ আস্তে আস্তে মোম দিয়ে গড়িয়ে নিচে যখন পড়ে, তখন ঠান্ডা হওয়ার পর কঠিন অবস্থা, আবার পুনরায় কঠিন অবস্থায় কঠিন হাইড্রোকার্বনে পরিণত হয়। আর ওই কঠিন অবস্থাতে থেকেই বোঝা যায় আমাদের মোমের 3টি অবস্থা আছে: কঠিন, তরল এবং গ্যাসীয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পর্ব 3-এর মোম এবং মোমের জ্বলন এবং মোমের অবস্থা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট দিন আবার অন্য পরবর্তী 4র্থ পর্ব গলন এবং স্ফুটন নিয়ে আবার দেখা হবে। আজকে আমরা শিখব গলন এবং স্ফুটন সম্পর্কে। গলন এবং স্ফুটন সম্পর্কে যদি শিখতে চাই, এখানে গলন এবং স্ফুটনের সাথে আরো 2টি জিনিস সম্পৃক্ত আছে। একটি হচ্ছে গলনাঙ্ক, একটা হলো স্ফুটনাঙ্ক। প্রথমে আমরা গলন এবং স্ফুটন কি এগুলো সম্পর্কে জানবো। গলন কাকে বলে? তাপ প্রয়োগে কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া। এখানে একটাই কথা মুখ্য, সেটা হচ্ছে প্রক্রিয়া। তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তরলে পরিণত করতে যাই, ওই তরল পরিণত করার যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াকে বলা হয় গলন। আর স্ফুটনটা হলে কি হবে? স্ফুটনটা হবে তাপ প্রয়োগে কোন পদার্থের তরল
অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। স্ফুটন বলে। তাহলে এখানেও কিন্তু আমরা একটা জিনিস সিমিলার দেখলাম, তা হচ্ছে কি প্রক্রিয়া। প্রক্রিয়া থাকতে হবে, গলন আর স্ফুটন এই দুইটা কথার ভিতরে প্রক্রিয়া থাকতে হবে। এখন গলন জিনিসটা হচ্ছে কঠিন পদার্থ থেকে যখন আমরা তরল পদার্থে রূপান্তর করব, সেই তরল পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় গলন। আর স্ফুটন কি, যখন কোন তরল পদার্থকে আমরা বাষ্পে বা গ্যাসীয় পদার্থে রূপান্তর করব, সেটা হলো সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। এখন গলন আর স্ফুটন বুঝতে পারলাম। এই গলন এবং স্ফুটনের সাথে আরেকটা জিনিস আমাদের সম্পৃক্ত, সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক কাকে বলে? এক এটিএম চাপে, এখন এটিএম কথাটা দ্বারা কি বোঝায়? এখানে আমরা যদি বাংলা লিখি তাহলে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা, এখানে আরেকটা জিনিস কমন হচ্ছে, উপরে ছিল প্রক্রিয়া, গলন এবং স্ফুটনের ভিতরে ছিল প্রক্রিয়া, আর এটা হচ্ছে যে তাপমাত্রা। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কর ভিতরে মুখ্য বিষয় হচ্ছে তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে কি বলা হয়? আমাদের গলনাঙ্ক। এখন গলন আর গলনাঙ্কর ভিতরে পার্থক্য কোথায়? গলন হচ্ছে প্রক্রিয়া হইতে হবে, একটা নির্দিষ্ট প্রক্রিয়া, আর গলনাঙ্ক হচ্ছে শুধুমাত্র তাপমাত্রা, যে তাপমাত্রা। যেমন আমরা যদি বলতে পারি এখানে বরফের গলনাঙ্ক, হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন গলন স্ফুটন এবং গলনাঙ্ক বুঝলাম, তাহলে স্ফুটনাঙ্কটা কি হবে? সেম কথা হবে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের এটা কি হবে? স্ফুটনাঙ্ক। কি হবে? স্ফুটনাঙ্ক বলে। তাহলে আমি আবার যদি বলি, এখানে গলনাঙ্ক ছিল কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হবে, আর স্ফুটনাঙ্ক হচ্ছে, অবশ্যই এখানে এই জিনিসটা কনস্ট্যান্ট থাকতে হবে, তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা, অবশ্যই এখানে তাপমাত্রা উপরের গুলো আবারই বলতেছি, কিন্তু গলন এবং স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া, আর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হলো একটা নির্দিষ্ট তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এখন এখানে শিখলাম গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, আর পানির স্ফুটনাঙ্ক
স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পৌঁছানো হয় তখন পানিগুলো ধীরে ধীরে জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তাহলে আমরা আজকে পর্ব 4-এ আমরা আজকে শিখতে পারলাম গলন, স্ফুটন, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এবং বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী চ্যাপ্টার 2 এর পরবর্তী পর্ব নিয়ে আবারই দেখা হবে। আজকে আমরা পঞ্চম পর্বে বরফের গলন, বরফের তাপ প্রদানের লেখচিত্র সম্পর্কে জানব। বরফের তাপ প্রদানের লেখচিত্রের ভিতরে সবার প্রথমে আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের সময়কে নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে নিতে হবে। এখন তাপ প্রদান ফলে মানে এক্স অক্ষ বরাবর হবে আমাদের সময় এবং ওয়াই অক্ষ বরাবর হবে তাপমাত্রা। বরফের তাপ প্রদান মানে হচ্ছে বরফকে যদি তাপ দেওয়া হয় তখন এটা মানে বরফ থেকে, কঠিন বরফ থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করার প্রক্রিয়া। কঠিন পদার্থ বরফ থেকে আমাদের গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ জলীয় বাষ্পে পরিণত করার প্রক্রিয়া। এখানে মূলত জিনিসটা হচ্ছে বরফ থেকে আমরা নিব হচ্ছে তরল, এই তরলকে আমরা পরিণত করব হচ্ছে গ্যাসীয় পদার্থে। এখন বরফের তরল পদার্থটা কি? সেটা হচ্ছে পানি। তারপর পানির বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থটা কি? তা হচ্ছে বাষ্প বা জলীয় বাষ্প। ওকে, আমাদের আজকের কাজই হচ্ছে এই বরফ থেকে বাষ্পে পরিণত করা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বরফকে নেব। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি বরফকে যদি নেওয়া হয়, এখানে মাইনাস দ্বারা আমাদের মূলত হচ্ছে মাইনাস তাপমাত্রা দ্বারা অনেক ঠান্ডা স্থানকে বোঝানো হইতেছে। তাহলে বরফ অবশ্যই অনেক ঠান্ডা একটা জিনিস, পদার্থ। ওই পদার্থতে এই কারণে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে নেওয়া হয়েছে। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা তাপ প্রদান করি, তাপ প্রদান করার ফলে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তাপ বাড়তে বাড়তে ধীরে ধীরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছবে। তাহলে এই যে এখান থেকে বললাম আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কত ডিগ্রি সেলসিয়াস, সরি -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। এই সম্পূর্ণ অবস্থাটিতে এটি কিসে থাকবে? এটি বরফেই থাকবে। এটি কিসে থাকবে? বরফ থাকবে। তাহলে ও এ রেখার ভিতরে আমরা কি পাবো? শুধুমাত্র বরফ। আমি আবার রিপিট করছি, আমরা সর্বপ্রথমে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বরফ নিব। বরফকে তাপ প্রদানের ফলে এটি যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হবে, তখন এই বরফটি ধীরে ধীরে তাপ প্রদানের ফলে ধীরে ধীরে বরফটি গলতে শুরু করবে। তাহলে এই বিন্দুতে এসে কি হবে? বরফটি ধীরে ধীরে তরলে পরিণত হতে থাকবে। আর বরফের তরল রূপটা কি? তা হচ্ছে পানি। তাহলে এই বিন্দুতে আমি কি লিখতে পারি? কিছু বরফ থাকবে, বরফের সাথে সাথে বললাম না কিছু বরফ পানিতে পরিণত হতে থাকবে, বরফ পানিতে পরিণত হতে থাকবে। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে, তখন যতই আমরা তাপ প্রদান করি তাপমাত্রা বাড়বে না। এখানে সম্পূর্ণ কঠিন বরফটুক সম্পূর্ণরূপে গলে তরল পানিতে পরিণত হবে। এই তরল পানিতে পরিণত হওয়ার কারণে যেহেতু বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, এই কারণে বলা হয় বরফের গলনাঙ্ক বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, এই কারণে বরফের গলনাঙ্ক বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াসকে। ওকে,
এখন এখানে আরেকটি কথা আছে, তা হচ্ছে এই যে এ এবং বি পর্যন্ত যেহেতু বরফ এবং পানি দুইটি অবস্থান করছে, এই কারণে এখানে তো তাপমাত্রা আমাদের যতই বৃদ্ধি করছে তাপ প্রদান করছে, কিন্তু এখানে কোনো তাপমাত্রা বাড়তেছে না, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় হচ্ছে। সময় আমাদের যেহেতু এক্স অক্ষ বরাবর, যেহেতু আনুভূমিক বরাবর আমাদের কিছু পরিমাণ একটা সরলরেখা তৈরি হয়েছে, এই সরলরেখাকে বলা হয় গলনাঙ্ক রেখা। যে গলনাঙ্কের যে তাপমাত্রায়, তাহলে এখানে এই এবি রেখাকে বলা হয় গলনাঙ্ক রেখা। এখন গলনাঙ্ক রেখাটা কি? এবি কে বলা হয় গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। এই গলনাঙ্ক রেখাটা কি? গলনাঙ্কের যে তাপমাত্রায়, এই যে নিচে সংজ্ঞাটা লেখা হচ্ছে, গলনাঙ্কের যে তাপমাত্রায়, গলনাঙ্কের যে তাপমাত্রায়, গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায়, যে সরল রেখা পাওয়া যায় তাকেই, গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকেই গলনাঙ্ক রেখা বলে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এ এবং বি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। আমরা যদি আবারই বলি গলনাঙ্ক রেখা কি, এ এবং বি কে বলছি আমি গলনাঙ্ক রেখা। কারণ কি? কারণ বরফ সম্পূর্ণরূপে পানিতে পরিণত হইতে আমাদের এ এবং বি একটি সরল রেখা তৈরি করছে, এই সরল রেখাকে বলতে পারি গলনাঙ্ক রেখা। এখন গলনাঙ্ক রেখা কি? গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা তৈরি হয়, তাহলে গলনাঙ্ক তাপমাত্রা কত? বরফের গলনাঙ্ক তাপমাত্রা 0°C। তাহলে 0°C তাপমাত্রা একটি সরল রেখা তৈরি করছে এ বি সরল রেখা। এই এ বি সরল রেখাকে বলতে পারি আমরা গলনাঙ্ক রেখা। ওকে, যখন আমাদের কঠিন বরফ সম্পূর্ণরূপে তরল পদার্থ পানিতে পরিণত হয়, তখন আমরা তাপমাত্রা যখন আবার বৃদ্ধি করি, তখন তাপমাত্রা বাড়তে বাড়তে আমাদের যখন 100°C তাপমাত্রায় পৌঁছায়, মানে হচ্ছে তরল পদার্থের তাপমাত্রা যখন বাড়াতে বাড়াতে আমরা 0°C থেকে 100°C তাপমাত্রায় পৌঁছায়, তখন 100° পৌঁছানো পর্যন্ত এই যে অবস্থানটা বা এই যে তাপ বৃদ্ধি করছি, এই পর্যন্ত সম্পূর্ণ অবস্থাতে শুধুমাত্র পানি থাকবে। কি থাকবে? পানি থাকবে। শুধুমাত্র পানির তাপমাত্রা বাড়তে থাকবে। এই অবস্থানে মানে বি থেকে সি পর্যন্ত শুধুমাত্র তাপমাত্রা বাড়তে থাকবে, আর এখানে অন্য কোনো পদার্থ থাকবে না, শুধুমাত্র পানিটা থাকবে, আর কিছু থাকবে না। কিন্তু যখন আবার আমরা 100°C তাপমাত্রায় পৌঁছাবো, তখন এই পানিটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে থাকবে। তাহলে এখানে পানি প্লাস বাষ্প দুইটি অবস্থা মানে অবস্থায় থাকবে। পানিও থাকবে, ধীরে ধীরে কি হতে থাকবে? বাষ্পেও পরিণত হতে থাকবে। এখানে যেরকম বরফ আস্তে আস্তে গলতে শুরু করছিল, আর এখানে 100°C তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তাহলে এখানে যেহেতু বরফের গলনাঙ্ক 0° লিখছি, তাহলে এখানে লিখতে পারি পানির স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক 100°C। তাহলে এখান থেকে আমি এই দুইটা জিনিস বলতে পারি, তা হচ্ছে বরফের গলনাঙ্ক 0°C আর পানির স্ফুটনাঙ্ক 100°C। যেহেতু পানি এখানে 100°C তাপমাত্রা এসে ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় কি বলে, পানির স্ফুটনাঙ্ক 100°C। ওকে, এখন এখানে সম্পূর্ণ পানি যেহেতু আস্তে আস্তে কি এখানে আর তাপমাত্রা এই 100°তে পৌঁছানোর পর পানিতে যত পরিমাণে তাপ বাড়ানো হয় না কেন, এখানে তাপমাত্রা বাড়বে না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়ে যায়। সম্পূর্ণ পানি যেহেতু এখানে বাষ্পে পরিণত হয়, তখন এখানে কি হয়,
আনুভূমিক বরাবর আরেকটি সরল রেখা পাওয়া যায়। এই যে এখানে কি বলে এবি তে একটি সরল রেখা পেয়েছিলাম, তা হচ্ছে গলনাঙ্ক রেখা, আর এখানে ছিল সিডি বরাবর, সিডি হলো আরেকটি সরল রেখা। এটা যেহেতু এখানে ছিল যেহেতু বরফ গলে পানিতে পরিণত হয়েছে, এখানে গলনাঙ্ক রেখা, আর এখানে হচ্ছে পানি সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় স্ফুটন রেখা, স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। এখন স্ফুটনাঙ্ক রেখা কি? সেম গলনাঙ্ক রেখার মতো। এখানে শুধু হবে, এখানে লিখলাম গলনাঙ্ক হচ্ছে গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকেই বলা হয় গলনাঙ্ক রেখা। আর স্ফুটনাঙ্ক কি হবে? শুধু এখানে হবে স্ফুটনাঙ্কর তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায়, স্ফুটনাঙ্কের তাপমাত্রায়। তাহলে শুধু এখানে আমরা এটা লিখলেই হলো স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকে স্ফুটনাঙ্ক রেখা বলে। রেখা বলে। ওকে, তাহলে কি ক্লিয়ার? এটাকে আমরা কি সিডি কে বলতে পারি, আমরা স্ফুটনাঙ্ক রেখা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তাহলে সিডি তে আমাদের দুইটি অবস্থা থাকতেছে। পানিটা আস্তে আস্তে সম্পূর্ণ পানি যতক্ষণ পর্যন্ত না বাষ্পে পরিণত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে যতই তাপমাত্রা প্রদান করা হয় তাপমাত্রা আর বাড়ে না। যখনই আমাদের সম্পূর্ণ বাষ্পগুলো পানিতে পরিণত সম্পূর্ণ পানিটুকু বাষ্পে পরিণত হয়ে যায়, তখন আবার যদি আমরা তাপমাত্রা বাড়াই তখন এগুলো সবকিছু বাষ্পে পরিণত হয়ে যায়, সকল পানি বাষ্পে পরিণত হয়ে যায়। এখানে তখন এখন আবারই কি হয়, বাষ্পে পরিণত হওয়ার পর যখন তাপমাত্রা বাড়ে তখন বাষ্পের তাপমাত্রা বাড়ে। এটাই হলো আমাদের তাপ প্রদানের লেখচিত্র। এই লেখচিত্রটাই আমাদের পরীক্ষা আসবে। আর আমি যে কথাগুলো এইভাবে বললাম আপনাদেরকে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে বললাম, এরকম ভাবে আপনাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা আকারে লিখতে হবে। এটাই আমাদের বরফের তাপ প্রদানের লেখচিত্র। বরফের তাপ প্রদানের লেখচিত্রের ভিতরে কোথায় কোন অবস্থাগুলো থাকছে, আর হচ্ছে গলনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা কাকে বলে, বরফের গলনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক, আর এখানে আমরা যদি চাই এভাবে লিখতে পারি, তা হচ্ছে গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা সমান সমান এবি। এবি কে বলতে পারি না আমরা গলনাঙ্ক রেখা? ওকে। আর এখানে বলতে পারি স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা বলতে পারি সিডি কে। এই হলো আমাদের আলটিমেট আউটপুট, গলনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। এইভাবে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে বললে ইনশাআল্লাহ আমরা ভালো একটি নাম্বার পাবো। তাহলেই আজকে কি বলে পর্ব 5-এর বরফের তাপ প্রদানের লেখচিত্র সম্পর্কে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে আমরা শিখব বরফকে শীতলীকরণের লেখচিত্র। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। বরফকে শীতলীকরণের লেখচিত্রে আমরা আজকে শিখব কিভাবে বাষ্প থেকে আমরা বরফে পরিণত করে। আর আমরা এর আগের পর্বে শিখেছি বরফকে তাপ প্রদানের লেখচিত্র। সেখানে আমরা শিখতে পেরেছি বরফকে তাপ প্রদানের ফলে কিভাবে বাষ্পে পরিণত করা যায় সেই লেখচিত্র। আর আজকে আমরা শিখব হচ্ছে বাষ্পকে কিভাবে বরফে পরিণত করা যায়। এই বাষ্পকে বরফে পরিণত করার যে লেখচিত্র তাকেই বলা হয় বাষ্পের শীতলীকরণের লেখচিত্র। তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। এখানে আমাদের সর্বপ্রথম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরের যে কোনো তাপমাত্রাকে নির্ধারণ করতে হবে। কি কারণে নির্ধারণ করতে হবে? কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরের যে কোনো তাপমাত্রায় পানির বাষ্পীয় রূপই হচ্ছে জলীয় বাষ্প। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যে কোনো একটি তাপমাত্রায় অবশ্যই আমাদের জলীয় বাষ্প থাকবে। জলীয় বাষ্প আমি ধরে নিলাম এখানে 160 ডিগ্রি,
160°C তাপমাত্রায়, মানে এই বিন্দুতে আমাদের আছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পকে যদি আমি শীতলীকরণ করে 100°C পর্যন্ত আনি, এই আনার মুহূর্ত পর্যন্ত আমাদের এখানে থাকবে কি? বাষ্প। কি থাকবে? এখানে আমাদের থাকবে বাষ্প। তাহলে এ এবং বি বিন্দুতে, এ এবং বি যে রেখাটা আছে, এই রেখাটার ভিতরে আমাদের শুধুমাত্র কি থাকবে? বাষ্প থাকবে। এখন যখনই আমাদের 100°C তাপমাত্রায় নিয়ে আসবো বাষ্পকে, তখন বাষ্প এখানে আমি যতই তাপমাত্রা হ্রাস করি, এখানে আর তাপমাত্রা হ্রাস পাবে না, কারণ এখানে বাষ্পগুলো ধীরে ধীরে কিসে পরিণত হতে থাকে? পানিতে পরিণত হতে থাকে। তাহলে বি এবং সি বিন্দুতে কি পাবো? পানি প্লাস বাষ্প, পানি প্লাস বাষ্প। এই পানি সম্পূর্ণ বাষ্পটুক, সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হতে থাকবে বি এবং সি বিন্দু, বি এবং সি যে রেখাটা আছে এই রেখার ভিতরে। এই সময় আমি যত শীতলীকরণ করি, এখানে তাপমাত্রা আর কমবে না। সম্পূর্ণ বাষ্প যখন পানিতে পরিণত হয়ে যাবে, তখন আবার এই তাপমাত্রা হ্রাস করলে আমরা তাপমাত্রা হ্রাস, শীতলীকরণের মাধ্যমে আবার যখন তাপমাত্রা হ্রাস পাবে এখানে। এখন আবার যদি সি বিন্দু থেকে তাপমাত্রা হ্রাস করতে করতে, মানে শীতলীকরণ করে 0°C তাপমাত্রায় পৌঁছাই, তখন কি হবে? আচ্ছা, 0°C তাপমাত্রায় পৌঁছানোর আগ পর্যন্ত এখানে সম্পূর্ণ কি থাকবে? এখানে যেহেতু এই যে সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হয়েছে, এখানে শুধুমাত্র পানিই থাকবে, আর কোনো পদার্থ থাকবে অবস্থা থাকবে না। এখন যখনই আমি এই পানিকে 0°C তাপমাত্রায় পৌঁছাবো, তখনই কি হবে? পানিগুলো আবার শীতলীকরণ, এখনো যদি আমি তাপমাত্রা হ্রাস করতে থাকি, তাপমাত্রা হ্রাস পাবে না। কারণ কি? এখানে সম্পূর্ণ পানি কিসে পরিণত হতে থাকবে? পানিগুলো বরফে পরিণত হতে থাকবে, বরফ। এখানে সম্পূর্ণ পানিগুলো আস্তে আস্তে যখন বরফে পরিণত হওয়া আগ পর্যন্ত, এখানে যতই তাপমাত্রা হ্রাস করি, তাপমাত্রা কোনো হ্রাস পাবে না। তাহলে পানি, সম্পূর্ণ পানি যখন বরফে পরিণত হয়ে যাবে, তখন আবার এটাকে শীতলীকরণ করলে আমরা মাইনাস যত ডিগ্রি, এখানে মাইনাস চিহ্ন দ্বারা এখানে আমাদের রেফ্রিজারেটর, বিভিন্ন ঠান্ডা অবস্থা ওইগুলোকে বোঝানো হয়েছে। এই কারণে মাইনাস, আমরা 0° থেকে যখন আমরা নিচে তাপমাত্রা -20 বলেন, -40 যেখানেই নিয়ে যাই, আমরা এখানে পাবো কি? শুধুমাত্র বরফ পাবো। শুধু কি পাবো? শুধুমাত্র বরফ পাবো। তাহলে এটা খুব ইজি। লেখো, যেহেতু আমরা বরফের গলনাঙ্কটা শিখতে, কি বলে, বরফে তাপ প্রদানের লেখচিত্রটা শিখতে পেয়েছি, তাহলে বাষ্পীয় শীতলীকরণটা আরো ইজি। বাষ্পীয় শীতলীকরণটার ভিতরে আমাদের ব্যাখ্যার পরিমাণটা খুব কম, তো অল্প একটু ব্যাখ্যা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমি যদি আবার রিপিট করি প্রথম থেকে, যে আমরা 160°C তাপমাত্রায় এক বাষ্প নিব। ওই বাষ্পকে যখন শীতলীকরণের মাধ্যমে বি বিন্দুতে পৌঁছাবো, মানে 100°C তাপমাত্রায় পৌঁছাবো, ততক্ষণের পর্যন্ত এগুলা কিসে থাকবে? শুধুমাত্র বাষ্প। যখনই 100°C তাপমাত্রায় পৌঁছাবে, তখন বাষ্পগুলো ধীরে ধীরে পানিতে পরিণত হতে থাকবে। এই পানিতে পরিণত হতে হতে এখানে তাপমাত্রা আমি যতই কমাই, এখানে তাপমাত্রা কমবে না। এখানে কি হবে? সম্পূর্ণ বাষ্পটা পানিতে পরিণত হবে। পানিতে পরিণত হওয়ার পর, এখানে পানিতে পরিণত হওয়ার সময় একটা নির্দিষ্ট সময় নেবে, এই কারণে একটি রেখা তৈরি হয়। এই রেখা যখন সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে যায়, তখন এই পানিটা কি হবে? পানিটা যখন পরিণত হবে, তখন তাপমাত্রা আবার যদি হ্রাস করি, তখন তাপমাত্রা হ্রাস, মানে শীতলীকরণ করার ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে 0°C তাপমাত্রা আসবে। 0°C তাপমাত্রা আসার পর্যন্ত এখানে শুধুমাত্র পানিই থাকবে, আর কোনো কিছু থাকবে না। এখন পানিতে যখন আমি 0°C তাপমাত্রা আসবো, তখন পানিটা ধীরে ধীরে বরফে পরিণত হবে। সেম এখানে যেরকম হয়েছে, বাষ্প পানিতে পরিণত হয়েছে, এখানে পানিগুলো বরফে পরিণত হয়। এখন বরফে পরিণত, মানে সম্পূর্ণ পানিতে একসাথে বরফে পরিণত হবে না, ধীরে ধীরে পরিণত হতে হবে। এখন ধীরে ধীরে পরিণত হতে হতে একটি নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। এই সময়টুকু আনুভূমিক বরাবর, যেহেতু আমরা সময়টা আনুভূমিক বরাবর রাখছি, আর উলম্ব বা লম্ব বরাবর আমরা রাখছি তাপমাত্রা। ওকে, এখন এই আনুভূমিক বরাবর একটি নির্দিষ্ট রেখা তৈরি হবে। এই রেখার ভিতরে শুধুমাত্র পানি এবং বরফ থাকবে। সম্পূর্ণ ই বিন্দুতে এসে সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়ে যাবে পানি। এখন যদি তাপমাত্রা হ্রাস করি, তখন আমাদের এফ বিন্দু এবং ই এফ সম্পূর্ণরূপে বরফেই থাকবে। এটাই হলো আমাদের বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। আমরা আজকে আলোচনা করব পদার্থের, আজকে আমরা আলোচনা করব পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে। এখন পাতন কাকে বলে? আমরা ধারাবাহিক পর্বের ভিতরে আমরা আলোচনা করেছি পদার্থের অবস্থা, ব্যাপন এবং নিঃসরণ, মোমের জ্বলন এবং অবস্থা, গলন এবং স্ফুটন। গলন এবং স্ফুটনের ভিতরে আমরা আরো পড়েছি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক।
তারপর আমরা শিখতে পেরেছি বরফের তাপ প্রদানের লেখচিত্র, বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র, এবং আজকে শেষ টপিক তা হলো পাতন এবং উদ্যপাতন। এখন পাতন কি? কোনো তরলকে তাপ প্রদানের ফলে, এখানে আমরা শিখতে পারছি না, কোনো তরলকে যদি তাপ প্রদান করা হয় তাহলে এগুলো কিসে পরিণত হয়? তরল পদার্থকে তাপ প্রদান করা হলে তা বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত করা হলে করার পর তাকে, ওই বাষ্পকে আবার যদি আমরা শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করি, এখানে দুইটা প্রক্রিয়া একসাথে হয়েছে। এই যে আমরা 5 এবং 6 নম্বরে যা শিখলাম, এই দুইটা প্রক্রিয়া যখন একসাথে হয় মানে হচ্ছে তরলকে যখন আমরা বাষ্পে পরিণত করব এবং শীতলীকরণের মাধ্যমে ওই বাষ্পকে আবার তরলে পরিণত করব, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় পাতন। তাহলে যদি সংজ্ঞা হিসেবে আমরা পুরো সুন্দরভাবে বলতে চাই, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় পাতন। পাতন প্রক্রিয়ায় অবশ্যই দুইটি জিনিস একসাথে হচ্ছে। একটা হচ্ছে তরলকে আমরা ডাইরেক্ট বাষ্পে পরিণত করব, ওই বাষ্পকে আবার শীতলীকরণের মাধ্যমে। এখন তরলকে যদি বাষ্পে পরিণত করতে যাই তখন আমাদের কি করতে হবে? অবশ্যই তাপ প্রদান করতে হবে। এই কারণে আমরা এখানে লেখা হয়েছে তাপ প্রয়োগে। তাহলে তরলকে তাপ প্রয়োগের ফলে বাষ্পে পরিণত হয়, আর বাষ্পকে আমরা ওই যে কি বলে, বাষ্পকে শীতলীকরণ, এই যে এখানে লেখাই আছে হচ্ছে কি, আমাদের টপিকের নামই ছিল হচ্ছে বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। তাহলে আমরা যখন বাষ্পকে কি বলবো, বা তরলে পরিণত বা কঠিনে পরিণত করব, তখন আমাদের শীতলীকরণ করা লাগে। এই কারণে হচ্ছে বাষ্পকে যখন শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করব, এই পুরো দুইটা প্রক্রিয়াকেই বলা হয় একত্রে পাতন প্রক্রিয়া, পাতন। আচ্ছা, এখন উদ্যপাতন কি? উদ্যপাতনের এখানে কথা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে তা কোনো কঠিন পদার্থ, এতক্ষণ কিন্তু আমি পাতনের ভিতর বলছি তরল পদার্থকে বাষ্পে এবং বাষ্পকে তরলে পরিণত করা। আর উদ্যপাতনের এখানে হবে কি, কোনো কঠিন পদার্থকে, আমরা নরমালি জানি কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয়, কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয় তখন তা প্রথমে তরলে পরিণত হয়। কিসে পরিণত হয়? তরল। এবং তরলকে আবার তাপ প্রয়োগ করলে তা বাষ্পে পরিণত করা হয়, বাষ্পে পরিণত হয়। এখন এই উদ্যপাতন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডাইরেক্ট আমাদের কি হবে, কঠিন পদার্থ থেকে আমরা ডাইরেক্ট বাষ্পে পরিণত হবে। এই প্রক্রিয়ার ভিতরে কোনো তরল অবস্থা নেই। এখন আমি যদি সুন্দর করে আবার মানে সংজ্ঞাটা অনুসারে বলি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে, এখানে তরলে পরিণত হয় না, তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় উদ্যপাতন প্রক্রিয়া। এখানে বুঝার একটাই বিষয়, তা হচ্ছে এটার ভিতরে উদ্যপাতন প্রক্রিয়ায় এখানে কোনো তরলে পরিণত হয় না। কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রদান করব তখন তা সরাসরি বাষ্পে পরিণত হবে, এখানে তরল পদার্থে কোনো পরিণত হবে না। তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না, তাই সেই প্রক্রিয়াকেই বলা হয় উদ্যপাতন প্রক্রিয়া। এখন উদ্যপাতন হয় কোন কোন পদার্থে, ওইগুলো জানার আগে আমাদের এখানে জানতে হবে উদ্যপাতিত পদার্থ। দাঁড়াও, এখানে আমি ওকে যাক, যেহেতু মুছে ফেলছি আর করা কিছু না, আমরা এখানে আবারই লিখবো। উদ্যপাতিত পদার্থ, বা এটার আরেক নাম হচ্ছে উদয়ী পদার্থ। কি পদার্থ? উদয়ী পদার্থ। এখানে শুধু হবে যে প্রক্রিয়ায় হবে না, উদ্যপাতিত যেহেতু এগুলো একটা পদার্থ, তাহলে প্রক্রিয়া কি হইতে পারে না, প্রক্রিয়া হবে না। এখানে হবে কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই পদার্থকে, যে কঠিন পদার্থকে, এখানে কোনো জায়গায় আরো সুন্দর মতো হবে যদি যে দিই,
তাহলে হলো যে কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থকে উদ্যোপাতিত পদার্থ বলে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ওইটা ছিল উদ্যোপাতন। পাতন হলো একটা প্রক্রিয়া, আর পাতিত পদার্থ হচ্ছে, উদ্যোপাতিত পদার্থ হচ্ছে একটা পদার্থ। তাহলে যে কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থগুলোকেই বলা হয় উদ্যোপাতিত পদার্থ। এখানে আমি কয়েকটি উদ্যোপাতিত পদার্থের নাম লিখে রেখেছি। তা হচ্ছে, এক নাম্বার হলো নিশাদল। এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। আমাদের এমসিকিউর জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমটি হচ্ছে নিশাদল। নিশাদলের এই সংকেতগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের যদি নামগুলো না দিয়ে সংকেতগুলো দেয় তাহলে আমাদের যেন আমরা পারি। নিশাদল আছে কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এই যে নর্মাল কথা, আমরা যে বাসাতে ন্যাপথলিন ইউজ করা হয় না কাপড়ের ভিতর, এই ন্যাপথলিনের কোনো তরল ফরম্যাট নাই। এখানে কখনো ন্যাপথলিন তরলে পরিণত হয় না। এটার ভিতরে তাপ যদি প্রদান করা হয় তাহলে এটা কঠিন পদার্থকে ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়। এরকম ভাবে এখানে যে কয়টি এক্সাম্পল লেখা আছে এই সবগুলো এক্সাম্পলের ভিতরেই সেম হয়। এগুলোর কখনো কি হয় না, তরল অবস্থা নাই। এগুলা সবসময় ডাইরেক্ট কঠিন পদার্থ থেকে, এগুলো শক্ত কঠিন অবস্থা থাকে, এই কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। এখানে কোনো তরল পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে আমাদের এরই মধ্য দিয়ে শেষ হলো চ্যাপ্টার 2 পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থার ভিতরে আমরা এই 7টি টপিক নিয়ে আলোচনা করেছি। আশা করি সকলেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।